আদালত অবমাননার বিষয়ে আগামী 25শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সশরীরে সাবেক প্রধানমন্ত্রীকে হাজির হতে বলা হয়েছে। আসলে বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় বোধহয় সেটি সম্ভব না। সেক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে? পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়টি হচ্ছে, যদি তিনি সশরীরে হাজির না হন তাহলে সেই নির্ধারিত দিনে কিন্তু যারা অভিযোগকারী অর্থাৎ প্রসিকিউশন টিম তারা কিন্তু শুনানি করবেন এবং তাদের সেই শুনানির উপর ভিত্তি করেই কিন্তু ট্রাইব্যুনাল তার পরবর্তী সিদ্ধান্তটি দেবেন। এবং এই ক্ষেত্রে যেই শুনানিটি আপনি যেমনটি বললেন যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আলোকে যেটি ভাবা হচ্ছে কিংবা যেটি হতে পারে সেই সম্ভাবনার জায়গা থেকে যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আদালত অবমাননার অভিযোগের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করার যে অভিযোগ, সে বিষয়টিও কিন্তু চলে আসবে এবং এই সম্পূরক দুটো বিষয়কে আমলে নিয়ে তখন ট্রাইব্যুনাল আইনের মধ্যে যে রয়েছে, কারণ ট্রাইব্যুনাল চলে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে দিয়ে, আর আদালত অবমাননার আমাদের যে সিআরপিসির সেই আইনের সাথে কিন্তু এর আবার একটি পার্থক্য রয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদের যে ফৌজদারি দণ্ডবিধিতে যে আদালত অবমাননা আইন রয়েছে, সেখানে কিন্তু সর্বোচ্চ সাজা হচ্ছে 6 মাস, কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ সাজাটি 1 বছর। সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত দেয়, ট্রাইব্যুনালের নিজস্ব এখতিয়ারের বিষয় এবং ট্রাইব্যুনাল ওই পরিস্থিতির উপর দিয়ে সিদ্ধান্তটি নেবেন। তবে একটি কথা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে মূলত গেল অক্টোবরে কিন্তু শেখ হাসিনার বেশ কিছু অডিও রেকর্ডের কল হাতে পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, এবং সেই অডিও কলগুলো পরবর্তীতে ফরেনসিক টেস্টের নির্দেশ দেওয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে, এবং সেই ফরেনসিক টেস্টের নির্দেশের ধারাবাহিকতায় 30শে এপ্রিল কিন্তু এই বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং সেই অডিও টেপে যে বক্তব্যটি আসে সেই বক্তব্যটি শেখ হাসিনার বলে প্রমাণ হয় এবং সেই বক্তব্যটি সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি ট্রাইব্যুনালকে জানান, এবং সেই ধারাবাহিকতায় প্রসিকিউশন থেকে দাবি করা হয় যে সেই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। এই বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কাজে একটি বাধা সৃষ্টি করা হয়েছে, সাক্ষীদের প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে, সর্বোপরি মানবতা বিরোধী অপরাধের চলমান যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়াকে লঙ্ঘন করা হয়েছে। আর ট্রাইব্যুনাল আইনে কিন্তু সুস্পষ্টভাবে ট্রাইব্যুনালের 3-1 ধারা যেটা বলা হয়েছে ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কিত, সেই ট্রাইব্যুনালের এখতিয়ারের জায়গায় বলা হয়েছে এই ট্রাইব্যুনাল যদি মনে করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন এই ট্রাইব্যুনালের বিচারিক কাজকে বাধাগ্রস্ত করছে, চলমান প্রক্রিয়াকে, ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, যে কোনো ধরনের হস্তক্ষেপ করছে, তাহলে ট্রাইব্যুনাল কিন্তু তাকে সাজা দিতে পারে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টোরিতে হিমাদ্রি আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ।